রাত তখন 11:45। কলকাতার বুকে তখন চাদর মেলেছে এক অদ্ভুত ভেজা কুয়াশা। নিবালিপুরের এক অভিজাত ফ্ল্যাটে নিজের স্টাডি রুমে বসে কফি খাচ্ছিলেন অয়ন সেনগুপ্ত। অয়ন পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর। পুলিশ যেসব কেসের খেই হারিয়ে ফেলে সেগুলোই সাধারণত অয়নের টেবিলে এসে জমা হয়। টেবিলের উপর রাখা ফোনটা আচমকাই কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে এক অচেনা নম্বর। অয়ন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আতঙ্কিত নারী কণ্ঠ ভেসে এলো। হ্যালো হ্যালো মিস্টার সেনগুপ্ত, দয়া করে আমাকে বাঁচান। ওরা না আমাকে মেরে ফেলবে। আমি 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 সব জেনে ফেলেছি। শান্ত হন, শান্ত হন। আপনি কে বলছেন? কার থেকে আপনার ভয়? অয়ন সোজা হয়ে বসল। আমি অনন্যা। আমার নাম অনন্যা চ্যাটার্জি। আমি ডক্টর চ্যাটার্জির ল্যাবে। কথা শেষ হওয়ার আগেই ওপাশে একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। একটা আর্তনাদ, তারপর তীব্র গোঙানি, আর ঠিক তারপরেই ফোনটা কেটে গেল। অয়ন আর এক মুহূর্ত নষ্ট করল না। ডক্টর অনিমেষ চ্যাটার্জি কলকাতার একজন অত্যন্ত বিখ্যাত নিউরোলজিস্ট। গত 3 দিন ধরে তিনি নিখোঁজ। পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। অনন্যা চ্যাটার্জি তারই একমাত্র মেয়ে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। অয়ন দ্রুত নিজের ওভারকোটটা গায়ে চাপালো, পকেটে পুরল নিজের বিশ্বস্ত রিভলভার আর গাড়ির চাবি। ডক্টর চ্যাটার্জির ব্যক্তিগত ল্যাবরেটরিটা সল্ট লেকের একটা নির্জন ব্লকে। অয়ন যখন সেখানে পৌঁছলো তখন চারপাশ নির্ঝুম। ল্যাবের সদর দরজাটা সামান্য হাঁ করে খোলা ছিল। অয়ন পা টিপে টিপে ভেতরে ঢুকল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা ঘরের তলা দিয়ে হালকা নীল আলো বেরিয়ে আসছে। অয়ন সেই ঘরের দিকে এগোলো। দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ঘরের ভেতরের দৃশ্য দেখে অয়নের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অনন্যা চ্যাটার্জি মেঝেতে পড়ে আছেন। তার চোখ দুটো বড় বড়, মুখে চরম আতঙ্কের ছাপ। কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত নেই। অয়ন হাত বাড়িয়ে অনন্যার পালস পরীক্ষা করল। না, আর কিচ্ছু করার নেই। মেয়েটি মারা গেছে। কিন্তু মৃত্যুর কারণ কি? বিষ নাকি অন্য কিছু? অয়ন ঘরের চারপাশে চোখ বোলালো। ল্যাবের কম্পিউটারগুলো সব ভেঙে চুরমার করা হয়েছে। ড্রয়ারগুলো লণ্ডভণ্ড। স্পষ্টই বোঝা যাচ্ছে কেউ এখানে এসে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজছিল। টেবিলের নিচে অয়নের চোখ গেল একটা জিনিসের উপর। একটা নীল রঙের ডায়েরি, অর্ধেকটা ছেঁড়া, টেবিলের পায়ের আড়ালে আছে পড়ে। খুনি হয়তো তাড়াহুড়ো এটা দেখতে পায়নি। অয়ন ডায়েরিটা তুলে পকেটে পুরল। ঠিক তখনই বাইরে একটা গাড়ির স্টার্ট নেওয়ার শব্দ পাওয়া গেল। অয়ন দ্রুত জানলা দিয়ে তাকালো, কিন্তু কুয়াশার কারণে শুধু একটা কালো রঙের এসইউভি গাড়ির পেছনের আলোটা মিলিয়ে যেতে দেখল। নিজের ডেরায় ফিরে এসে অয়ন নীল ডায়েরিটা খুলল। ডায়েরিটা ডক্টর অনিমেষ চ্যাটার্জির নিজের হাতের লেখা। পাতাগুলো উল্টোতে উল্টোতে অয়নের চোখ আটকে গেল শেষ কয়েকটা পাতায়। সেখানে যা লেখা ছিল তা এক গা শিউরে ওঠা ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। 14ই এপ্রিল। অবশেষে আমি সফল। মানুষের মস্তিষ্কের স্মৃতি মুছে ফেলার এবং কৃত্রিম স্মৃতি প্রতিস্থাপন করার যে কেমিক্যাল ফর্মুলা X9 আমি তৈরি করছিলাম, তা আজ ইঁদুরের ওপর সফলভাবে কাজ করেছে। কিন্তু আমি বুঝতে পারছি আমি একটা ভয়ঙ্কর দানব
তৈরি করে ফেলেছি। এই ফর্মুলা যদি ভুল লোকের হাতে পড়ে তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। 28 এপ্রিল আমার পার্টনার ডক্টর সোমনাথ রুদ্র এই ফর্মুলাটা একটা আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের কাছে কোটি কোটি টাকায় বিক্রি করে দিতে চাইছে। আমি রাজি হইনি। ও আমাকে হুমকি দিচ্ছে। আমি ফর্মুলাটা লুকিয়ে ফেলেছি। সোমনাথ জানে না। মূল ফর্মুলাটা আমার কাছেই আছে। অনন্যাকে বলেছি ও যেন সাবধানে থাকে। 2রা মে সোমনাথ আজ রাতে গুন্ডা নিয়ে আসছে। আমি ডায়েরিটা অনন্যার কাছে পাঠিয়ে দিচ্ছি। ফর্মুলার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের সেই পুরনো। লেখাটা এখানেই শেষ। শেষ শব্দটা অসম্পূর্ণ। ডক্টর চ্যাটার্জিকে সেদিন রাতেই অপহরণ করা হয়েছিল, আর আজ তার মেয়েকে খুন করা হলো। অয়ন বুঝতে পারল ডক্টর সোমনাথ রুদ্রই এই সব কিছুর পেছনে আছেন। কিন্তু ডক্টর চ্যাটার্জি ফর্মুলাটা কোথায় লুকিয়ে গেছেন? আমাদের সেই পুরনো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? পরদিন সকালে অয়ন সোজা চলে গেল ডক্টর সোমনাথ রুদ্রের চেম্বারে। রুদ্র তখন একটা পেশেন্ট দেখছিলেন। অয়নকে দেখে তিনি কিছুটা চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আসুন আসুন মিস্টার সেনগুপ্ত, আপনার মতো বিখ্যাত গোয়েন্দা আমার চেম্বারে, কোনো সাহায্য করতে পারি কি? অয়ন সোফায় বসে ঠান্ডা গলায় বলল, সাহায্য তো আপনি অলরেডি অনেক করেছেন ডক্টর রুদ্র। ডক্টর চ্যাটার্জি নিখোঁজ, আর কাল রাতে তার মেয়ে অনন্যা খুন হয়েছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? ডক্টর রুদ্রের মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। অনন্যা খুন হয়েছে? ও গড! অনিমেষ আমার বহু পুরনো বন্ধু। ওর মেয়ে আমার নিজের মেয়ের মতো ছিল, কিন্তু পুলিশ তো আমাকে কিছু জানায়নি। পুলিশ এখনো অনন্যার বডি উদ্ধার করতে পারেনি ডক্টর, কারণ বডিটা যেখানে আছে সেই খবর শুধু আমি আর খুনি জানি। অয়ন রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, ডক্টর চ্যাটার্জি তার নীল ডায়েরিতে আপনার নাম লিখে গেছেন। ফর্মুলা X9 এর কথা আপনি সবচেয়ে ভালো জানেন। রুদ্রের চোখের চাউনি এবার বদলে গেল। তিনি টেবিলের তলা থেকে একটা বেল টিপলেন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে ঢুকলো দুজন বিশাল চেহারার বাউন্সার, তাদের হাতে রিভলভার। ডক্টর রুদ্র কুৎসিত হেসে বললেন, অয়ন বাবু, আপনি বড্ড বেশি নাক গলাচ্ছেন। ডায়েরিটা কোথায়? ওটা আমাকে দিয়ে দিন আর নিজের জীবনটা বাঁচান। অয়ন হাসল। আপনি ভাবলেন যে আমি ডায়েরিটা সঙ্গে নিয়ে আপনার ফাঁদে পা দিতে আসব? ওটা একটা নিরাপদ জায়গায় রাখা আছে, আর আপনার এই গুন্ডাদের আমি ভয় পাই না। ঠিক তখনই অয়নের ফোনের রিংটোন বেজে উঠল। অয়ন লাউড স্পিকার অন করল। ওপাশ থেকে পুলিশের ডিসিপির গলা ভেসে এলো, অয়ন, আমরা ডক্টর রুদ্রের ল্যাবের পেছনের গোডাউন থেকে ডক্টর অনিমেষ চ্যাটার্জির মৃতদেহ উদ্ধার করেছি। ওকে নির্মমভাবে টর্চার করে মারা হয়েছে। ডক্টর রুদ্রের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অয়ন রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার খেলা শেষ ডক্টর। আপনি ডক্টর চ্যাটার্জিকে মেরেও ফর্মুলা পাননি, তাই না? কারণ ফর্মুলাটা তিনি এমন জায়গায় লুকিয়ে রেখেছেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল বাইরে। ডক্টর রুদ্রের বাউন্সাররা বেগতিক দেখে জানলা দিয়ে পালিয়ে গেল। পুলিশ এসে ডক্টর রুদ্রকে হাতকড়া পরালো। কিন্তু অয়নের মনের ভেতর একটা খটকা রয়েই গেল।
ডক্টর রুদ্রকে তো ধরা গেল, কিন্তু সেই মারাত্মক ফর্মুলাটা কোথায়? ওটা যদি ভুল করে অন্য কারো হাতে পড়ে? অয়ন আবার ফিরে এলো নিজের অফিসে। ডক্টর চ্যাটার্জির শেষ লাইনটা বারবার পড়তে লাগলো। আমাদের সেই পুরনো, কি হতে পারে এই পুরনো জিনিসটা? অয়ন অনন্যা এবং ডক্টর চ্যাটার্জির পারিবারিক ইতিহাস নিয়ে খোঁজ খবর শুরু করল। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে করতে সে জানতে পারল ডক্টর চ্যাটার্জির একটি আদি বাড়ি ছিল চন্দননগরে। সেখানে গঙ্গার ধারে তাদের একটা 150 বছরের পুরনো পৈতৃক বাড়ি রয়েছে। ডক্টর চ্যাটার্জি তার শৈশব সেখানেই কাটিয়েছেন। আমাদের সেই পুরনো বাড়ি। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটাই সেই জায়গা। সে আর দেরি না করে চন্দননগরের উদ্দেশ্যে রওনা দিল। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ মেঘলা, ঝোড়ো হাওয়া দিচ্ছে। চন্দননগরের সেই নির্জন ভগ্নপ্রায় জমিদার বাড়ির সামনে যখন অয়ন পৌঁছল, তখন চারদিক অন্ধকার হয়ে গেছে। বাড়িটা ভুতুরে মতন, চারদিকে জঙ্গল গজিয়ে উঠেছে। অয়ন টর্চের আলো ফেলে ভেতরে ঢুকলো। ধুলো আর মাকড়সার জালে ভর্তি চারপাশ। দেয়াল থেকে চুনকাম খসে পড়ছে। অয়ন খুঁজতে লাগলো এমন কিছু যা ডক্টর চ্যাটার্জির শৈশবের সঙ্গে জড়িত। খুঁজতে খুঁজতে সে দোতলার একটা ঘরে গিয়ে পৌঁছল। ঘরটা সম্ভবত ডক্টর চ্যাটার্জির পড়ার ঘর ছিল ছোটবেলায়। সেখানে একটা পুরনো কাঠের টেবিল আর একটা ভাঙা আলমারি ছিল। আলমারির ভেতরে কিছু পুরনো খাতা আর গল্পের বই, কিন্তু ফর্মুলার কোনো চিহ্ন নেই। অয়ন হতাশ হয়ে পড়ল। তবে কি সে ভুল ভাবল? হঠাৎই টর্চের আলোটা পড়ল ঘরের কোণে রাখা একটা পুরনো মরচে পড়া লোহার সিন্দুকের ওপর। সিন্দুকের গায়ে একটা অদ্ভুত চাবি লাগানোর জায়গা আছে, কিন্তু চাবিটা নেই। অয়ন সিন্দুকটা পরীক্ষা করতে গিয়ে দেখলো তার উপরে একটা ছোট কবিতা খোদাই করা আছে বাংলায়। শৈশবের আনন্দ যেখানে লুকিয়ে রয়, তার ভেতরেই আছে অমূল্য সেই জয়। ঘড়ির কাঁটা যেখানে থমকে গেছে চিরতরে, চাবিকাঠি পাবে তুমি তারই অন্দরে। কবিতাটা অয়ন আরেকবার পড়ল। শৈশবের আনন্দ যেখানে লুকিয়ে রয়, তার ভেতরেই আছে অমূল্য সেই জয়। ঘড়ির কাঁটা যেখানে থমকে গেছে চিরতরে, চাবিকাঠি পাবে তুমি তারই অন্দরে। এবার সে গভীর ভাবনায় ঢুকল। শৈশবের আনন্দ, ঘড়ির কাঁটা। হঠাৎই অয়নের মনে পড়ল নিচের হলের দেওয়ালে একটা বিশাল দাদু ঘড়ি ছিল। সে দ্রুত নিচে নেমে এলো। ঘড়িটার কাঁচ ভাঙা, পেন্ডুলামটাও স্থির হয়ে আছে। ঘড়ির কাঁটা দুটো আটকে আছে ঠিক 4:20। অয়ন ঘড়িটার পেছনের ডালাটা খুলল। ধুলোর মধ্যে হাতড়াতে হাতড়াতে তার হাত একটা শক্ত ধাতব বস্তুতে ঠেকল। সে ওটা টেনে বের করল। একটা অদ্ভুত দেখতে পিতলের চাবি। চাবির গায়ে খোদাই করে লেখা A.C. তাহলে এটা কি অনিমেষ চ্যাটার্জির আদ্যাক্ষর? চাবিটা নিয়ে অয়ন যখন আবার দোতলার ঘরের দিকে যাচ্ছে, তখন হঠাৎই পুরো বাড়িটা একটা তীব্র আলোয় উদ্ভাসিত হল। একটা ঠান্ডা কণ্ঠস্বর পিছন থেকে ভেসে এল। চাবির জন্য ধন্যবাদ মিস্টার সেনগুপ্ত, আপনি সত্যি জিনিয়াস। অয়ন ঘুরে দাঁড়ালো। টর্চের আলোয় সে যা দেখলো তাতে সে স্তম্ভিত হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন ডক্টর অনিমেষ চ্যাটার্জির স্ত্রী সুমিত্রা চ্যাটার্জি, যার সম্পর্কে পুলিশ জানিয়েছিল যে তিনি পক্ষাঘাতগ্রস্ত এবং শয্যাশায়ী। কিন্তু এখন তার হাতে একটা আধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল এবং তার চোখে ঠান্ডা খুনের চাউনি।
তার পেছনে দাঁড়িয়ে আছে ডক্টর রুদ্রের সেই দুই বাউন্সার, যারা ল্যাব থেকে পালিয়েছিল। মিসেস চ্যাটার্জি, আপনি? অয়ন অবিশ্বাস্য গলায় বলল। অবাক হলেন তো? সুমিত্রা হাসলেন, সে হাসি একদম চিল হাড় কাঁপানো। সবাই ভাবে সোমনাথ রুদ্র এই চক্রান্তের মাথা। আসলে সোমনাথ তো একটা বোকা ছাগল মাত্র। ওকে আমি ব্যবহার করেছিলাম। অনিমেষ যখন ফর্মুলাটা তৈরি করে আমি বুঝতে পেরেছিলাম এর বাজার মূল্য কত। কিন্তু আমার স্বামী ছিল 1 নম্বরের আদর্শবাদী মূর্খ। ও টাকা বোঝেনি, তাই আমাকে এই নাটকটা করতে হলো। তার মানে ডক্টর রুদ্র নয়, আপনি আপনার স্বামীকে অপহরণ করিয়েছিলেন, নিজের মেয়েকে খুন করলেন। অয়নের গলা দিয়ে ঘৃণা ঝরে পড়ল। অনিমেষকে আমি সরাতে চাইনি, কিন্তু ও ফর্মুলার জায়গাটা বলছিলই না। আর অনন্যা, ও বড্ড বেশি চালাক হয়ে গেছিল। কাল রাতে ও ল্যাবে ডায়েরিটা পেয়ে সব বুঝে ফেলেছিল, তাই ওকেও সরাতে হলো। নিজের মেয়ে হলেও আমার কোটি কোটি টাকার ডিলের মাঝে যে আসবে আমি তাকে শেষ করে দেব। সুমিত্রা উন্মাদিনীর মতো হাসলেন। এবার চাবিটা আমাকে দিন মিস্টার সেনগুপ্ত, নইলে আপনার বুকেও একটা বুলেট উপহার দেব যে। অয়ন দেখল সে সম্পূর্ণ কোণঠাসা। 3 জন সশস্ত্র মানুষের সামনে তার রিভলভার বের করার কোনো সুযোগই নেই। সে ধীরে ধীরে চাবিটা সুমিত্রার দিকে বাড়িয়ে দিল। সুমিত্রা চাবিটা নিয়ে সিন্দুকের দিকে এগোলেন। চাবিটা সিন্দুকের ছিদ্রে ঢুকিয়ে ঘোরাতেই একটা ভারী শব্দ করে সিন্দুকের দরজা গেল খুলে। ভেতরে রাখা ছিল একটা ছোট স্টিলের বাক্স। সুমিত্রা পরম তৃপ্তিতে বাক্সটা খুললেন। ভেতরে একটা কাচের ভায়ালে জল জল করছে সেই নীল রঙের তরল, ফর্মুলা X9। আর তার সাথে একটা মাইক্রোচিপ, যাতে রয়েছে ফর্মুলা তৈরির সমস্ত ডেটা। অবশেষে অবশেষে আমি সফল। সুমিত্রা চিপটা আর ভায়ালটা উঁচিয়ে ধরলেন। এবার যে আপনাকে বিদায় জানানোর সময় এসেছে মিস্টার সেনগুপ্ত। সুমিত্রা বন্দুকটা অয়নের কপালের দিকে তাক করলেন। অয়ন চোখ বন্ধ করলো, মৃত্যুর জন্য প্রস্তুত হলো। ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটানো আওয়াজে চন্দননগরের সেই পুরনো বাড়ির সমস্ত জানলাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। চারপাশ থেকে পুলিশের কমান্ডো বাহিনী ঘরে ঢুকে পড়ল। হাত উপরে তোলেন, সুমিত্রা দেবী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ডিসিপির গভীর গলা প্রতিধ্বনিত হলো ঘরে। আসলে অয়ন যখন চন্দননগরে আসছিল তখনই সে নিজের ফোনে একটা লাইভ ট্র্যাকিং এবং অডিও স্ট্রিমিং অ্যাপ অন করে রেখেছিল, যার সংযোগ ছিল সরাসরি ডিসিপির সঙ্গে। সুমিত্রার নিজের মুখে স্বীকার করা সমস্ত অপরাধের কথা পুলিশ লাইভ শুনছিল এবং সেই অনুযায়ী তারা লোকেশন ট্র্যাক করে যথাসময়ে পৌঁছে গিয়েছিল। সুমিত্রা মরিয়া হয়ে গুলি চালাতে গেলেন, কিন্তু তার আগেই একজন পুলিশ অফিসারের বুলেট তার হাতের পিস্তলটা উড়িয়ে দিল। সুমিত্রা আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। বাউন্সার দুজন কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করল। সবকিছু শেষ হওয়ার পর অয়ন সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো। স্টিলের বাক্স থেকে সে মাইক্রোচিপ আর নীল তরলের ভায়ালটা হাতে নিল। মানব জাতিকে ধ্বংস করতে পারা এক মারাত্মক অস্ত্র এখন তার হাতে। ডিসিপি অয়নের কাঁধে হাত রেখে বললেন, ওয়েল ডান অয়ন, এটা গভর্নমেন্ট ল্যাবে জমা দিয়ে দেওয়া হবে গবেষণার জন্য। অয়ন চিপটার দিকে তাকালো।
তার মনে পড়ল ডক্টর চ্যাটার্জির ডায়েরির সেই কথাগুলো। এই ফর্মুলা যদি ভুল হাতে পড়ে তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান অনেক সময় আশীর্বাদের চেয়ে অভিশাপ বেশি নিয়ে আসে। মানুষের লোভের কোনো শেষ নেই। আজ সুমিত্রা চ্যাটার্জি ধরা পড়েছেন, কাল হয়তো অন্য কোনো দেশ বা সন্ত্রাসী গোষ্ঠী এই চিপের জন্য লড়বে। অয়ন পকেট থেকে ডক্টর চ্যাটার্জির সেই নীল ডায়েরিটা বের করল। সে দেখল ডায়েরির একদম শেষ পাতাটা ছেঁড়া ছিল না, ওটা ডায়েরির কাভারের ভেতরে ভাঁজ করে লুকোনো ছিল। অয়ন পাতাটা খুলে দ্রুত পড়তে লাগলো। সেখানে ডক্টর চ্যাটার্জি তার জীবনের শেষ উপলব্ধি লিখে গেছেন। যদি কেউ কোনোদিন এই ফর্মুলা খুঁজে পাও তবে যেন মানুষের স্মৃতি মুছে দেওয়া ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে। মানুষ তার ভুল আর স্মৃতি নিয়েই বেঁচে থাকে। এই ফর্মুলা কোনো গবেষণার আলো দেখার যোগ্য নয়। একে ধ্বংস করাই একমাত্র মুক্তি। অয়ন ডিসিপির দিকে তাকালো। তারপর এক মুহূর্ত দ্বিধা না করে সে হাতের মাইক্রোচিপটা মেঝেতে ফেলে বুট জুতো দিয়ে পিষে গুঁড়ো করে দিল, আর নীল তরলের ভায়ালটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তরলটা মেঝের ধুলোয় নিচে বাষ্প হয়ে উড়ে গেল চিরতরে। ডিসিপি চিৎকার করে উঠলেন, এ কি করলে অয়ন? এটা বেআইনি। অয়ন শান্ত মুখে পকেট থেকে ডায়েরির শেষ পাতাটা বের করে ডিসিপির হাতে দিল। তারপর জানলা দিয়ে বাইরের মেঘমুক্ত আকাশের দিকে তাকালো। ভোরের প্রথম আলো ফুটছে গঙ্গার বুকে। অয়নের মুখে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। রহস্যের সমাধান হয়েছে, অপরাধীরা শাস্তি পেয়েছে, আর ডক্টর অনিমেষ চ্যাটার্জির আত্মা অবশেষে শান্তি পেয়েছে। কারণ অয়ন বুঝতে পেরেছিল যে কিছু সত্যের উন্মোচন হওয়ার চেয়ে চিরকালের মতো হারিয়ে যাওয়াই শ্রেয়।